ত্রিপুরায় সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে। একটি চাকরি নয়, এরকম 2 থেকে 3টি চাকরি আছে যেই চাকরির নিয়োগ প্রক্রিয়া বা প্রসেস মাঝপথে বাতিল হচ্ছে। খুব শীঘ্রই নোটিফিকেশন ইস্যু করা হচ্ছে এই বিষয়ে। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনের বক্তব্য কি এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। উনি এই নিয়োগ প্রক্রিয়া বিষয়ে কি স্টেটমেন্ট দিয়েছে, ত্রিপুরা হাইকোর্ট এ বিষয়ে কী চিন্তা ভাবনা করছে সেই বিষয়ে জানার চেষ্টা করব। পাশাপাশি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তা বাস্তবে রূপ কেন পাচ্ছে না এই বিষয়ে একটা তথ্য সহকারে প্রতিবেদন উঠে এসেছে। বিশেষ করে টিপিসি থেকে একটা নতুন মেমো ইস্যু করা হয়েছে। জেআইবিটির সাথে সফেদের চাকরির ডিফারেন্স বিষয়ে আপডেট এসেছে। টিটিডিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কিছু সমালোচনার ঝড় হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে, খুব শীঘ্রই নোটিফিকেশন চলে আসবে এই বিষয়ে। এর মেইন কারণ হলো ত্রিপুরা যে উচ্চ আদালত হাইকোর্টে কেস হয়েছে, একটি নয়, টোটাল 3টি কেস হয়েছে, 2টি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আর একটি হয়েছে পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে। কেসের আপডেট যে হেয়ারিং আসবে, এর হেয়ারিংয়ের আগেই সংশ্লিষ্ট অর্গানাইজেশন চিন্তাভাবনা করছে যে কোর্টে দাখিল করবে যে আমরা নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল করে দিচ্ছি, ভবিষ্যতে স্বচ্ছ উপায়ে আমরা নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করব বা শুরু করার চেষ্টা করব। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম নারায়ণের বক্তব্য কি সেটা আমরা আগে এক নজরে দেখে নিই, পরে টিপিসি সোফের জেআইবিটি নিয়ে কি আপডেট আছে সেটাও দেখব। অভিযুক্ত হচ্ছে যে এডিসিতে টিটিএডিসিতে অভিযোগ আবেদনকারীদের বক্তব্য, তারা জনস্বার্থে মামলাটা করেছেন। তাদের বক্তব্য হলো কোনো পাবলিক পোস্টে এইভাবে বাঁকা পথে নিয়োগ প্রক্রিয়াকে বাদ দিয়ে পছন্দ মতো কাউকে নিযুক্ত করা যায় না। এতে কি হয়, যারা এই পদগুলোর জন্য যোগ্য প্রার্থী তারা অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়েছেন। এটা সংবিধানের 14 এবং 16, 15 ধারার লঙ্ঘন করা হয়েছে। এটা দুর্নীতি, স্বজন পোষণ, এটা কোনোভাবে অনুমোদনযোগ্য নয় বলেই আবেদনকারীরা মনে করেন। এবং সেই কারণে তারা প্রথমত জেলা পরিষদের কাছে জানতে চেয়েছিলেন এই যে সংবাদপত্র উঠল ডিসিতে টিটিএডিসিতে প্রায় 200 শতাধিক পদে নিয়োগ করা হয়েছে, এটা সত্য কিনা। যদি সত্য হয় কাদের নিয়োগ করা হয়েছে নিয়োগ তালিকা দাও। উত্তর দেয়নি। লিগাল নোটিশ পাঠানো হয়েছে, উকিলের নোটিশ, উত্তর দেয়নি। তথ্যের অধিকার আইনে দরখাস্ত করে জানতে যাওয়া হয়েছে এডিসিতে সাম্প্রতিককালে কোনো নিয়োগ করা হয়েছে কিনা, নিয়োগ করা হলে কাদেরকে নিয়োগ করা হয়েছে, নিয়োগ করা হলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিনা, কোনো জবাব পাওয়া যায় না। অর্থাৎ এডিসি প্রশাসন প্রথম থেকে এই ব্যাপারটাতে তার প্রক্রিয়া অনুসরণ করছেন না এবং তারা জনসম্মুখে এই সমস্ত তথ্যগুলো আনছেন না। যদি তাদের বক্তব্য, তারা এগুলো খণ্ডনও করেনি, পত্রিকায় বেরিয়েছে, বিভিন্ন পত্রিকায় আমরা জানতে চেয়েছি, উকিল নোটিশ দেওয়া হয়েছে, তারা তো এগুলো খণ্ডনও করেনি, তারা তো চুপ করে বসে আছেন। সেই পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে উচ্চ আদালত জনস্বার্থ মামলা করা হয়েছে। আদালতে বলা হয়েছে আদালত বিষয়টা খতিয়ে দেখুক এবং যদি এগুলো অবৈধ নিয়োগ হয় তাহলে সমস্ত নিয়োগ বাতিল হবে। অবৈধ নিয়োগ, স্বজন পোষণ, বাঁকা পথের নিয়োগ, এটা তো সাংবিধানিক কাঠামোয় আইনের শাসনটা হতে পারে না। কারোর বাড়িতে ব্যক্তিগত প্রয়োজনে কেউ যদি নিজের প্রয়োজনে লোক রাখতে গেলে বিজ্ঞাপন না দিতেও পারে, কিন্তু এডিসি ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জনগণের সম্পত্তি, এটা আইনি সংস্থা, এটা সাংবিধানিক সংস্থা। এখানে তো নিয়োগ করতে গেলে সংবিধান অনুযায়ী নিয়োগ করতে হবে। ত্রিপুরা হাইকোর্টে কেস হয়েছে টিটিডিসি বিরুদ্ধে, উদ্দেশ্য একটাই, চুপিসারে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ হয়ে গিয়েছে এবং আরেকটি নিয়োগ প্রক্রিয়া যেখানে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের কথা ছিল সেটা মাঝপথে আটকে আছে দুর্নীতি, স্বজন পোষণ, কারাপশন এবং অর্থের বিনিময়ে চাকরির অভিযোগের ভিত্তিতে। এটি হলো 2টা চাকরি যার নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই ক্যান্সেল হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হওয়ার পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিনা সন্দেহান আছে। তবে যাই হবে বেকার কল্যাণে হবে, কারণ চাকরি অতিশী ভাই বোনরা চাইছে যে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাই। এবার পিছের দরজা দিয়ে যাতে চাকরি না দেওয়া হয়, কারণ নির্বাচনের আগে পিছের দরজা দিয়ে চাকরি দেবে সেই প্রতিশ্রুতি কিন্তু ছিল না। নেক্সট আসি মন্ত্রিসভা। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত এখন শুধুই
সরকারি ফাইলের অলঙ্কার। কেন বলা হচ্ছে? মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে একরকম, আর বাস্তবে তা সম্পূর্ণ উল্টে পথে আছে প্রশাসনের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই ঘটনার জন্য রাজ্যের নিরাপত্তা এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রায় 5.5 বছর ধরে একের পর এক মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষিত হলো, তা বাস্তবায়নে না হওয়ার অভিযোগ নতুন নয়, কিন্তু আবার সেই অভিযোগ সরাসরি ইঞ্জিনিয়ার নিয়োগকে কেন্দ্র করে বিস্ফোরক আকার ধারণ করেছে। রাজ্য সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিস পরীক্ষা হওয়ার কথা ছিল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন পদ্ধতিতে। ফলে রাজ্যে প্রায় 15,000 বেকার ইঞ্জিনিয়ার মধ্যে একটা নতুন আশার সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন সবার মধ্যে একটা ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে। তাদের প্রশ্ন একটা, যদি মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকর না হয় তাহলে এই সিদ্ধান্ত ঘোষণার উদ্দেশ্য কি? কেনই বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদি মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরই না করা হয়? 2022 সালে 27 অক্টোবর মন্ত্রিসভা এখনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। 2024, 25, 26 সালে ত্রিপুরা পূর্ত, গ্রামীণ, কৃষি, শিক্ষা, খাদ্য, বিজ্ঞান প্রযুক্তি, মৎস্য, আরক্ষ, উপজাতি কল্যাণ দপ্তরে একাধিক শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা, কিন্তু সেগুলি এখনও কার্যকর হয়নি বা সেগুলি কার্যকর করার জন্য কোনো নীতিমালা তৈরি করা হয়নি। যদিও মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে কোশ্চেন করা হয়েছিল নিয়োগ প্রক্রিয়া নিয়ে, ওনার বক্তব্য এইটাই, মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের, তা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে কিনা সংশ্লিষ্ট সংস্থা বা অর্গানাইজেশন চিন্তা করবে, সেটা টিপিসি হোক, টিআরবিটি হোক, জিআরবিটি হোক, টিটিএডিসি হোক, যে কোনো সংস্থা যারা নিয়োগ প্রক্রিয়া বা ত্রিপুরা পুলিশ হোক, আমাদের কাজ হলো সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত নেওয়ার পরে তার বাস্তবায়ন হচ্ছে কিনা তার তদারকি না করার জন্য প্রচুর সংখ্যক শূন্যপদ পড়ে আছে, সেগুলি নিয়োগ হচ্ছে না। ইভেন মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরেও এটি কার্যকর হচ্ছে। এ বিষয়ে টিপিএসসি কি বলছে, এ বিষয়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কি বলছে? ত্রিপুরা পাবলিক কমিশন বলছে 18 জুলাই এবং 23 জুলাই দুইটা নোটিফিকেশন এসেছিল। একটা আমলাতন্ত্রের বাড়িতে আটকে আছে 2100 পদে চাকরি। 23 জুলাই একটা নোটিফিকেশন মানে আর্টিকেল এসেছিল, টিপিএসসি দীর্ঘগতিতে ঝুলছে 2100 চাকরি। এই যে নোটিফিকেশনটি এসেছে, আপডেটটি এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়, এই বিষয়ে টিপিএসসিও কিন্তু নিজের বক্তব্য রেখেছে। টিপিএসসি কি বলছে? নিউজ পেপারে যেটা দেওয়া হচ্ছে এটা ইনকারেক্ট। উপরে নিউজ পেপারে যে পোস্টগুলো দেওয়া আছে এর মধ্যে 711টা পোস্টের জন্য অলরেডি প্রসেস করা হয়েছে, রিসিভ করা হয়েছে কনসার্ন ডিপার্টমেন্ট থেকে, যেরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে 201টা পোস্ট, ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিস 198টা পোস্ট, এগ্রিকালচার অফিসে 136খানা পোস্ট, তার সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স 3টা, আইসিডি সুপারভাইজার 42টা, সিডিপিও 4টা, সেভিং ইন্সপেক্টর 2টা, টোটাল 711টা পোস্টের নিয়োগ প্রসেস অলরেডি চলছে। এছাড়া ফার্দার মিসলিডিং, বিকজ কিছু নিউজ পেপারে কিছু মিসলিডিং করা হয়েছে। 88 পোস্ট, 888খানা পোস্ট, নো রিকুইজিশন হ্যাভ বিন রিসিভড ফ্রম দ্য ত্রিপুরা সার্ভিস কমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। একদম ক্লিয়ার কাট কিন্তু বলে দিয়েছে। ত্রিপুরা মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে, ত্রিপুরা মন্ত্রিসভা বলছে টিপিসি মাধ্যমে নিয়োগ হবে, যেই দপ্তরে নিয়োগ হওয়ার কথা ওই দপ্তর থেকে টিপিসিকে রিকুইজিশনই দেওয়া হয়নি। অর্থাৎ মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে টিপিসি মাধ্যমে নিয়োগ হবে, কিন্তু টিপিএস থেকে জানানোই হয়নি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা বা শেষ। কি অদ্ভুত না জিনিসটা? মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, খুব খুশি, 500 জন লোক নিয়োগ করা হবে ত্রিপুরা পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, টিপিএসসি মাধ্যমে নিয়োগ করা হবে, সবাই হাততালি, খুশি, আনন্দ, টিপিএসসি মাধ্যমে নিয়োগ হবে। কিন্তু দেখা গেল টিপিএসসিতে জানানোই হয়নি এই পদগুলি নিয়োগ করার কোনো। এটাকে আমরা বলছি না, টিপিএসসি বলছে। 888 সেখানে এমন পদ আছে যেটা নিউজ পেপার উঠে এসেছে, মন্ত্রীর সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের জানানোই হয়নি। Without receive the formal requisition from the competent authority, the commission has no legal authority to initiate recruitment. This include among others. যদি ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট থেকে টিপিএসসিকে না বলা হয়, টিপিএসসি নিয়োগ প্রক্রিয়া কীভাবে শুরু করবে? টিপিএসসিকে উপরে দোষ চাপানো যায় না। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু টিপিএসসিকে জানানোই হয়নি। জিআরবিটির মাধ্যমে ধরো 2000 লোক নিয়োগ করা হবে, মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে, জিআরবিটিকে জানানোই হয়নি নিয়োগ করার কথা, তো জিআরবিটি কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে? এটা একটা নতুন তথ্য, নতুন একটা বিষয় জানা গেল। টিপিএসসি চিঠিটা দেওয়ার পর জিনিসটা জানা গেল। বাহ, আমরা খুব আনন্দেই আছি, মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে। অ্যাসোসিয়েট প্রফেসর, ফিশারি অফিসার, ইলেকশন অফিস ইন্সপেক্টর, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, সাব ইন্সপেক্টর পুলিশ, এসআই এখনো টিপিএসসিকে জানানোই হয়নি 218খানা শূন্যপদ পূর্ণ কথা। লেকচার টেকনিক্যাল কলেজ, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড এ, টিপিএস গ্রেড 2, টিসিএস গ্রেড। এই যে পোস্টগুলো এখানে বলা হয়েছে সিরিয়াল বাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 থেকে 15টা পদ, যেগুলা মানে পদ বলবো, এই পদে প্রচুর সংখ্যক শূন্যপদ বেরিয়েছিল মন্ত্রিসভায়, কিন্তু এগুলো টিপিএসসিকে জানানোই হয়নি নিয়োগ প্রক্রিয়ার কথা। রিক্রুটমেন্ট বাই দ্য কমিশন ক্যান বি ইনিশিয়েট অনলি আফটার রিসিভ দ্য ভ্যালিড রিকুইজিশন পাইলে রিক্রুটমেন্ট শুরু করবে, তাই টিপিএসসিকে দোষারোপ করা যাচ্ছে না। ইট ইজ দেয়ারফর ইনকারেক্ট
অ্যান্ড ডিলে অফ দ্য কমিশন এক্সপেক্ট দ্য পোস্ট হুইচ নো রিকুয়েশন। এই জন্য এই যে ডিলে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, তার জন্য টিপিএসসিকে কাঠগড়ায় দাঁড়া করানো যায় না। এইটাই হলো অরিজিনাল ফ্যাক্ট যেটা টিপিএসসি তুলে ধরেছে। বোঝা গিয়েছে কি হয়েছে ঘটনাটা। টিপিএসসিকে একতরফা দোষারোপ করলেও চলবে না, টিপিএসসির উপরে একতরফা দোষারোপ করছে দেখা যাচ্ছে, কিন্তু আদৌ টিপিএসসির কাছে নোটিফিকেশন রিকুইজিশন যায়নি, যার জন্য এই অবস্থা বা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই টিপিএসসিকে যে আর্টিকেলগুলো উঠে আসছে মন্ত্রিসভার সিদ্ধান্ত, বাস্তবে টিপিএসসি একগুয়ামি আমরা বলতে পারি না। আমরা সত্যি দুঃখিত, টিপিএসসিকে আমরা সরাসরি দোষারোপ করতে পারি না। এখন টিপিএসসি থেকে তো বলা হয়েছে এই পদগুলো রিকুয়েশন এখন যায়নি, যদি যে থাকে, যদি পাঠানো থাকে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট চ্যালেঞ্জ করুক না টিপিএসসিকে, মন্ত্রিসভা চ্যালেঞ্জ করুক না টিপিএসসিকে। 258 শূন্যপদ কবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল? 2024-এর আমাদের মন্ত্রিসভায়। কেন সাব ইন্সপেক্টর প্রয়োজন? তাহলে টিপিএসসিকে কেন পাঠানো হয়নি? টিপিএসসি কীভাবে নিয়োগ করবে? টিপিএসসি তো রিকুয়েশন যেতে হবে। এখন যদি টিপিএসসিকে চ্যালেঞ্জ করলে করুক, হোম ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, চ্যালেঞ্জ করুক। হ্যাঁ, আমরা তোমাকে বলেছি নিয়োগ করার কথা, ডিপার্টমেন্ট চ্যালেঞ্জ করুক। টিপিএসসি জানানোই হয়নি, অদ্ভুত জানানোই হয়নি। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, সাব ইন্সপেক্টর পুলিশ, লেকচারার টেকনিক্যাল করে, ফিশারি অফিসার, ইলেকশন অফিসার, পঞ্চায়েত অফিসার, টিপিএস জুডিশিয়াল সার্ভিস, ফরেস্ট সার্ভিস, আর এই বিরাট সংখ্যক শূন্যপদের পাহাড়। দেখা যাবে আগামী কিছুদিনের মধ্যে আবার মন্ত্রিসভা সিদ্ধান্ত হবে, আবার নতুন শূন্যপদ ক্রিয়েট হবে। আমরা খুব খুশি, আমরা ধন্যবাদ জানাবো মন্ত্রিসভা বা মাননীয় মন্ত্রী মহোদয়কে নতুন শূন্যপদ ক্রিয়েশন করার জন্য। কিন্তু শূন্যপদই থাকবে, তার বাস্তবায়ন 100% তো হবে না। বাস্তবায়ন হতে গেলে তো টিপিএসসি, জিআরবিটি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাতে হবে। আমরা প্রায় সময় জিআরবিটিকে দোষারোপ করি, টিআরবিটিকে দোষারোপ করি, টিপিএসসিকে দোষারোপ করি, সোফেটকে দোষারোপ করি, টিটিসি দোষারোপ করি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওই যে রিক্রুটমেন্ট বডি, তাদের কাছে তো রিকুইজিশনই যায়নি। তারা কীভাবে নিয়োগ করবে? এখন জিআইবিটি চেয়ারম্যান কি বলতে পারবে জিআইবিটি যে শূন্যপদগুলি এসেছে এটা কবে নিয়োগ করবে? জিআইবিটি বলে আমাদের কাছে রিকুইজিশনই যায়নি। এবং টিপিএসসি তো সরাসরি লেটার দিয়ে বলে দিয়েছে, একদম স্বশাসিত সংস্থা, তারা নিজে পরিচালিত সংস্থা, স্বাধীনভাবে পরিচালিত সংস্থা, নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছভাবে চাকরি প্রক্রিয়া সম্পূর্ণ করে। তাই তারা পেপারের বক্তব্য একদম ডাইরেক্ট নোটিফিকেশন দিয়ে ওয়েবসাইটে নোটিফিকেশন ইস্যু করে বলে দিয়েছে যে এখানে আমাদের এক কমে নেই, এখানে আমাদের কোনো ভুল নেই, আমাদের কাছে রিকুইজিশন যায়নি। এখন 2-3টা চাকরি বর্তমানে ঝুলে আছে, আর এই চাকরিগুলো তো এখনো টিপিএসসিকে জানানোই হয়নি। পাশাপাশি জিআইবিটি আর সোফেতের ব্যাপারটা যেটা বলছি, সোফেতের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, কিন্তু দেখা যাচ্ছে ওএমআর শিটই দেওয়া হয় না। কী ধরনের কাজ চলছে? পরীক্ষার আগের দিন হোয়াটসঅ্যাপে কিছু কিছু প্রশ্ন চলে যায়, প্রশ্ন লিক হয়ে যায়, সে বিষয়েও কিন্তু উঠে আসছে। সোফেতের মাধ্যমে প্রত্যেকটা চাকরিতেই বেকার চাকরি হচ্ছে, বিভিন্ন কোশ্চেন তুলছে। সোফেতকে তদারকি করার জন্য হয়তো কোনো বড় আধিকারিক বা গভর্নমেন্ট নেই, যার জন্য সোফেত এই ধরনের কাজগুলি করছে। এবং সোফেতের সাথে জিআইবিটির যে সরাসরি জড়িত সেটাও আমরা বোঝার চেষ্টা করব। এখন সোফেতের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে প্রচুর সংখ্যক শূন্যপদের নিয়োগ হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলি জিআইবিটির মাধ্যমে যদি নিয়োগ হতো তাহলে ফিক্সড পে দেওয়া হতো, একটা নির্দিষ্ট নম্বর পরে বেসিক দিতে হতো, ডি দিতে হতো। মানে একজন গ্রুপ ডি কর্মচারী রেগুলার পোস্টে ত্রিপুরা চাকরি করলে 16,000 টাকা বেসিক, 41% ডিএ, মানে 20-22-25 হাজার টাকার মতো বেতন হয়ে যায় একজন গ্রুপ ডি কর্মচারী। আর সোফেতের মাধ্যমে ইঞ্জিনিয়ার নিয়োগ করা যায় 15-20 হাজার টাকা দিয়ে, সোফেতের মাধ্যমে গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা যায় 12,000 টাকা বেতনে। তাই ত্রিপুরা সরকার কেন 30,000 টাকা বেতনে গ্রুপ সি স্টাফ নিয়োগ করবে? সোফেতের মাধ্যমে 12,000 টাকা বেতনে নিয়োগ করা যাচ্ছে, গ্রুপ ডি স্টাফ কেন 20,000-22,000 নিয়োগ করবে? 10,000 টাকাতে তো গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা যাচ্ছে। এটা হলো সোফেতের মাধ্যমে জিআইবিটির পার্থক্যটা। ত্রিপুরা রাজ্যে গত 7-8 বছরে জিআইবিটির মাধ্যমে এত চাকরি হয়নি, সোফেতের মাধ্যমে এত বেশি চাকরি হয়েছে। কারণ সোফেতের মাধ্যমে চাকরি দিলে 1 বছর পর চাকরি চলে গেলেও ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করতে পারবে না, সরকার ডিও দিতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। সোফেতের মাধ্যমে যদি কেউ পিডাব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি করে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে একদম সব কাজ করতে হবে অন্যান্য কর্মচারীর মতো, কিন্তু ওই কর্মচারীকে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে স্বীকৃতি দেওয়া হবে না, ওনার কোনো সার্ভিস যোগ থাকবে না, ওনার নামে বছর বছর কোনো ইনক্রিমেন্ট হবে না, ডিএ বাড়লেও ওই কর্মচারীর মনে কোনো খুশি থাকবে না, জুলাই মাস বা জানুয়ারি মাসে ইনক্রিমেন্টের সময় কর্মচারীর মুখে কোনো খুশি থাকবে না, কারণ আমি তো ইনক্রিমেন্ট পাবো না, আমি তো ডিএ পাবো না, আমি তো ঘর ভাড়া পাবো না, আমি তো মেডিকেল ভাতা পাবো না, আমি তো সিএ পাবো না, আমি তো কিছুই পাবো না, আমি তো আউটসোর্সিং স্টাফ। কারণ আমি সোফেতের মাধ্যমে নিয়োগ হয়েছি। ওই ক্যান্ডিডেট যদি জিআইবিটির মাধ্যমে নিয়োগ হতো তাহলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হতো না। এই সোফেতের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া 2018 সালে পরেই এত বেশি
প্রচলিত হয়েছে। আগে কিন্তু সফিদের মধ্যে এত সংখ্যক কর্মচারী নিয়োগ হতো না। যাই হোক, স্বচ্ছ নিয়োগ হলো ঠিকঠাক হতো, কিন্তু সবিতে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু কোশ্চেন তুলছে, যার জন্য স্বচ্ছতা বা নিয়োগ হচ্ছে সবিতের মাধ্যমে, তা আমরা 100% বলতে পারি না। ধন্যবাদ।